এই অনেকক্ষণ ধরে খাবার নিয়ে ডাকাডাকি করে শেষে বিরক্ত হয়ে চলে যায়। অন্যদিকে নিঝুম বারবার আরিয়ানের মোবাইলে কল দিয়েই যাচ্ছে, প্রত্যেকবারে মোবাইল বন্ধ দেখাচ্ছে। নিঝুম সারাদিন ঘরবন্দি হয়ে আছে, সে সারাদিন ঘর থেকে বাহির হয় নাই। নিঝুমের আব্বু বাড়িতে আসার পর, তুমি এসেছো, দেখো তোমার মেয়ে সারাদিন ঘরের দরজা বন্ধ করে আছে, কিছু খাচ্ছে না। আন্টি আঙ্কেলকে উদ্দেশ্য করে, কোনো কিছু হয়েছে কি আঙ্কেল? তোমার মেয়ে তো আর স্যারের প্রেমে হাবুডুবু খাচ্ছে। এটা শোনার পর তাকে দুটো থাপ্পড় মেরেছি, তাই সে রুমের দরজা খুলতেছে না। তুমি ওকে থাপ্পড় মেরেছো কেন? ও এখনও ছোট, ওকে বুঝিয়ে বললে হতো। ওকে আমি বুঝিয়েছি, কিন্তু ও বুঝতেছে না। আমি আর পারবো না, তুমি বুঝাও তোমার মেয়েকে। ঠিক আছে, আমি দেখতেছি। নিজমের মা, আমার দরজা খুলো। কী হয়েছে আমাকে বলো। দরজা খুলবো না আমি, আমাকে স্যারকে এনে দাও। স্যার আমার ফোন ধরতেছে না, ওনার ফোন বন্ধ। আগে ওনাকে শাস্তি দেবো, তারপর দরজা খুলবো। ঠিক আছে, কিন্তু দরজা তো খুলো। সারাদিন নাকি কিছুই খাওনি, না খেলে থাকলে শরীর খারাপ করবে। আমি দরজা খুলবো না, আর কিছুই খাবো না। এইবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে মামুনি। আর যাই হোক, আমার জানা মতে মেয়েরা বাবার কলিজার হয়, যার কারণে হয়তো বাবারা মেয়ের উপর রাগ করতে পারেন না। চুপ। কি হলো, দরজা খুলো। চুপচাপ। দরজা খোলার নাম নেই। কী হলো মিমের মা, তোমার মেয়ে দরজা খুলছে? আন্টিকে উদ্দেশ্য করে, খুলতেছে না। মেয়েকে তো আদর দিয়ে বাদর বানায় ফেলছো, এখন সামলাও। আমাদের মান সম্মান নিয়ে টানাটানি করতেছে। আমি কি করছি? কি করছো মানে? গরিব ঘরের ছেলের সাথে প্রেম ভালোবাসা করতেছে, এটা তুমি জানো না? ঘরের থেকে কি করো, ঘরের খবর জানো না? এগুলো কথা বাইরের মানুষ শুনলে পারলে আমাদের আর সম্মান থাকবে? এবার চলো দুইজনে ডাকতে যাই। যতই হোক কলিজার টুকরো মেয়ে না খেয়ে আছে। ওকে চলো। নিজুম দরজা খুলো, তোমার বাবা কিন্তু অনেক রাগ করেছে। দরজা না খুললে তোমার স্যারকে জেলে দিবে। তাড়াতাড়ি দরজা খুলো। সাথে সাথে দরজা খুলে দিল। আর যাই হোক, ভালোবাসার মানুষটা জেলে যাবে এটা মেনে নিতে পারবে না, তাই দরজা খুলে দিয়েছে। দরজা খুলে অবাক, কারণ দরজার সামনে ওর বাবা মা দুজনেই দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, একসাথে খাবো আঙ্কেল। ঠিক আছে বাবা, মাথা নিচু করে। ফ্রেশ হয়ে দেখে আঙ্কেল খাবার টেবিলে বসে নিজুমের জন্য অপেক্ষা করছে, আর আন্টি প্লেটে খাবার তুলে দিচ্ছে। নিজুম মা, এখানে বসো। আঙ্কেল, জি বাবা। আচ্ছা, আমি এগুলো কি শুনতেছি, তুমি নাকি তোমার স্যারকে ভালোবাসো? আচ্ছা বলো তো, আমাদের কি কোনো কিছুর অভাব আছে? আর ওই ছেলেটার মধ্যে কি আছে যে ওকে ভালোবেসেছো? ও তো একটা গরিব ঘরের ছেলে। ওর সাথে তোমার বিয়ে হলে কখনো তোমাকে সুখ দিতে পারবে না, ও তোমার চাহিদা পূরণ করতে পারবে না। আমি এসব কিছু জানি না, আর আমি জানতেও চাই না। আর বিয়ের কথা বলো তো, যদি বিয়ে করি তাহলে আরিয়ান স্যারকেই করব। দেখো তোমার মেয়ে কেমন বেয়াদব হয়ে গেছে। এই দিনটা দেখার বাকি ছিল, মুখে মুখে তর্ক করতেছে। আরে চুপ করো তো, খেতে বসো, এত কথা বলো না। ওকে আমি পরে বুঝিয়ে বলবো, এখন কোনো কথা নাই, খাবার দাও। মেয়েটা সারাদিন কিছু খায়নি, বুঝাও তোমার মেয়েকে। যদি না বোঝে তাহলে ওকে বিয়ে দিতে হবে, তখন ওর কোনো কথাই শুনবো না। আর নিজম না খেয়ে কিছু একটা ভাবছে। কী ভাবছিস খেতে বসে? আন্টি, মা আমার খেতে ইচ্ছা করছে না নিজম, সারাদিন কিছুই খেলি না, একটু খা মা, না হলে শরীর খারাপ করবে। ইচ্ছে না থাকা সত্ত্বেও জোর করে কিছু খেয়ে আবার রুমে চলে যায় নিজম। আবারও ফোন দিতেই থাকে আরিয়ানের নাম্বারে, কিন্তু না, এখনও একই কথা বলছে। আপনার কাঙ্ক্ষিত নাম্বারে এই মুহূর্তে যোগাযোগ সম্ভব হচ্ছে না। কথাটা শুনতে শুনতে খুব বিরক্ত হয়ে গেছে নিজম। এখন মোবাইলটা ভেঙে ফেলার উপক্রম। তোমাদের মেয়ে কিন্তু বেশি বেয়াদব হয়ে গেছে, ভালো করে বুঝাও, না হলে পড়াশোনা বাদ দিয়ে বিয়ে দিয়ে দিব আমার বন্ধুর ছেলের সাথে। ছেলে সরকারি চাকরি করে। আঙ্কেল, শুধু বিয়ের কথা বললে হবে না, মেয়ে তো এখনও বড় হয়নি, অনেক ছোট আমার মেয়ে, তার উপর মিম আছে। আন্টি, তোমার মেয়ে বড় না হলে প্রেম করে বেড়াতো না ওকে। আমি অত কিছু বুঝি না, কালকে ওকে দেখতে আসবে। মেয়েকে বলে দিও বিয়ে এখন না হলেও শুধু এনগেজমেন্টটা করে রাখতে চাই। মিমের বিয়ের না হয় পরে ওর বিয়ে দিব। তুমি একটু বেশি বুঝো, আমাকে না জানিয়ে এত কিছু করে ফেলেছো। বেশি বুঝাই ভালো। কালকে ওকে দেখতে আসবে, এটাই শেষ কথা। ঠিক আছে, কি করবে করো, শুধু তো তোমার মেয়ে আমার না, তাই তুমি যেটা করবে সেটাই হবে। আঙ্কেলের উপর রাগ করে আন্টিও রাগ করে রুমে চলে যায়। আঙ্কেল খাওয়া শেষ করে তার রুমে ফিরে যায়। কিছুক্ষণ পর আন্টি নিজমকে দেখতে তার রুমের দিকে যায়। গিয়ে দেখে নিজম উপুর হয়ে বিছানায় মরা হয়ে শুয়ে আছে। তোর বাবা কি বললো শুনিস নাই? তোর এই সমস্যার জন্য আমাকে তোর বাবা বকা দিল। আর একটা কথা, কালকে তোকে ছেলেপক্ষ দেখতে আসবে। তোর বাবার বন্ধুর ছেলে, ছেলে নাকি সরকারি চাকরি করে। যদি কালকে তোকে ওদের পছন্দ হয় তাহলে একেবারে আংটি পরিয়ে যাবে। আন্টি, আমি এই বিয়ে করতে পারবো না, তোমরা বুঝতেছো না মা? যদি আমাকে বিয়ে করতে হয় তাহলে আরিয়ান স্যারকেই করবো। এটা বললে কি আর হয় মা? মানুষ যেটা চায় সেটা সবসময় পায় না। মানুষ পরিস্থিতির শিকার, অনেক সময় অনেক কিছু হারায়। মনকে শক্ত কর, কালকে তোকে দেখতে আসবে। মা, তুমি একটা কথা ভালো করে শুনে রাখো, তোমরা যদি আমাকে আর এসব নিয়ে তোড়জোড় করো তাহলে আমি নিজের ক্ষতি করব। এটা কেমন কথা নিজম? আমরা সবসময় তোর ভালোর জন্যই করি। তুই ওখানে ভালো থাকবি, কালকে তোকে ছেলেপক্ষ দেখতে আসবে, এটাই তোর বাবার শেষ কথা। মা, এখনও তো আপু আছে, আগে আপুকে বিয়ে দাও। তোর বাবা বলেছে তোর এনগেজমেন্ট করে রেখে দিবে। রহিমা বেগমের কথাগুলো শুনে
নিঝুম তার রুমে শুয়ে শুয়ে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। তো গল্পের নায়িকা ঘুমিয়ে একটু রেস্ট করুক, এবার নায়কের কথা বলি। আম্মুর ডাকে ঘুম ভাঙলো ঠিক 4:30। অনেক দিন পর আজকে এতক্ষণ ঘুমালো। বাবা, ঘুম ভাঙলে গোসল করে খেতে হয়। মা, বিছানা ছেড়ে গোসল করতে গেলাম। গোসল করে এসে, মা আমার খাবার দাও, খুব খিদে পেয়েছে। তুই বস, আমি খাবার দিচ্ছি। হঠাৎ মা বলে উঠলো, বাবা একটা কথা বলে হেমে বলো, আমাদের পাশের বাসার রফিক ভাই আছে না? হ্যাঁ, কী হয়েছে মা? কিছু বলছি কি? বাড়িতে এসেছিল 3টার দিকে, এসে তোর কথা জিজ্ঞাসা করলো, তখন তুই ঘুমাচ্ছিলি। ও তা কি বলছে মা? তোকে ওনার সাথে বিকেলে দেখা করতে বলছে, কী যেন কাজ আছে। ওকে মা, দেখা করব। খাবার খেয়ে আমি রুমে আসলাম, কিন্তু রফিক আঙ্কেল আমাকে কেন ডেকেছে ওনার সাথে দেখা করলেই জানতে পারবো। তাই রফিক আঙ্কেলের সাথে দেখা করতে বাসা থেকে বেরিয়ে পড়লাম। আঙ্কেল বাসার সামনে গিয়ে 2বার কলিং বেল দিতে দরজা খুললো ওনার ছেলে ইমরান। বয়স সবেমাত্র 10 হবে। ওনার একটা মেয়ে আছে, ক্লাস 6-এ পড়ে। আরে আরিয়ান ভাই যে, তুমি তো আমাদের বাসায় আসোই না। আরে ভাইয়া, একটু ব্যস্ত আছি তো, তাই আসা হয় না। তা কেমন আছো তুমি? আর তোমার বাবা কি বাসায় আছে? আমি ভালো আছি, আর বাবাও আছে। ইমরান, কার সাথে কথা বলছো? কে এসেছে? আঙ্কেল। বাবা, আরিয়ান ভাইয়া এসেছে তোমার সাথে দেখা করতে। ও, তোমার ভাইয়াকে নিয়ে ভেতরে এসো। ভাইয়া ভেতরে এসো। ভেতরে গিয়ে দেখি আঙ্কেল সোফায় বসে চা খাচ্ছে। বসো বাবা। আঙ্কেলের পাশে সোফায় বসলাম। আঙ্কেল, আপনি আমাকে ডেকেছেন? তোমার সাথে একটা জরুরি কথা আছে। তার আগে বসো, চা খাও তুমি। হ্যাঁ, মাঝে মাঝে। ঠিক আছে। ইমরানের মা, আরিয়ানকে চা দাও তো। ঠিক আছে, দিচ্ছি। রান্নাঘর থেকে আন্টি আমাকে 1 কাপ চা দিলেন। চা খেতে খেতে, তো আঙ্কেল আমাকে কী জন্য রেখেছেন? শোনো তাহলে। আমি তো আঙ্কেলের কথা শুনে অবাক। শুনেছি তুমি টিউশন করো। কিন্তু কেন আঙ্কেল? আবার কোনো ঝামেলায় ফেললে আল্লাহ জানে। তোমাকে আমার ছেলেমেয়ে দুটোকেও একটু পড়াতে হবে। যেই সমস্যা আভাস পাচ্ছিলাম সেটাই হলো। একটা থেকে মুক্তি হতে আর একটা পারে। কিন্তু আঙ্কেল, কোনো কিন্তু না বাবা, তোমাকে পড়াতেই হবে। ভালো করে টিচার পাওয়া যাচ্ছে না। আমি শুনেছি তুমি ভালো ছাত্র এবং পড়াশোনার পাশাপাশি টিউশন করো, আর তাই একই এলাকায় থাকি। তাই বলছি কি, যদি তুমি পড়াতে। ঠিক আছে আঙ্কেল। আঙ্কেলের অনুরোধ উপেক্ষা করতে পারিনি, যদিও আমি আর টিউশন করাতে চাইছিলাম না। অন্যদিকে থেকে সুবিধে হলো, সময় কাটবে, পাশাপাশি কিছু হাত খরচের টাকা হবে। মধ্যবিত্ত পরিবারের ছেলেদের অনেক কিছু হিসাব করে চলতে হয়। আশা করি তোমরা কোনো সমস্যা হবে না, আর টাকার চিন্তা করো না। না আঙ্কেল, সমস্যা নেই, পড়াতে পারবো। তাহলে কাল থেকে তুমি এসো। আর কখন পড়াতে আসবে তুমি? সকাল 8টার দিকে আসবো। তাহলে আজ আসি আঙ্কেল। সন্ধ্যা তো হয়ে গেছে, রাতের খাবারটা এখানে খেয়ে যেও। বাবা, আন্টি আন্টি আজ না অন্য একদিন। তাহলে আজ আসি। ওকে, যাও তাহলে। রফিক আঙ্কেলের বাসা থেকে বের হয়ে বাটির পথে হাঁটা দিলাম। রফিক আঙ্কেল কী বললো বাবা? বাড়িতে পৌঁছানোর পর আম্মু, আঙ্কেল ওনার ছেলে মেয়েকে পড়াতে বলছেন। তোর কোনো সমস্যা না হলে পড়া, এতে তো সময় কাটবে। ওইদিকে আবার নিজুমকে পড়াবি, তোর নিজের পড়ালেখা সব কিছু একসাথে সামলাতে পারবি তো? এই রে সেরেছে। মা তো আর জানে না আমি নিজুমকে পড়ানো ছেড়ে দিয়েছি। এখন মাকে জানানো যাবে না। যদি জানাই তাহলে কেন ছেড়েছি, কী জন্য ছেড়েছি এসব বললে কান ঝালাপালা করে দেবে। কোনো মতে মাকে জানানো যাবে না। ও তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। দেখিস আবার অন্যদের পড়াতে গিয়ে আবার নিজের পড়াটার 12 বাজিয়ে দিস না। ওকে মা। যাতে আর কোনো প্রশ্ন না করে তার জন্য ওষুধ হিসেবে একটা জাদুর ঝাপ্পি দিয়ে দিলাম। পাগল ছেলে আমার, মাথায় চুলে হাত বুলিয়ে দেওয়াই কাজ করেছে। কোনো কাজ করলাম না, রুমে এসে শুয়ে পড়লাম। খালি শোয়া আর ঘুম। তারপর রুমে এসে শুয়ে পড়লাম। এখন শুয়ে থাকা ছাড়া আর কী বা করবো, কোনো কাজ নেই। বালিশের পাশে মোবাইল দেখতে পেলাম, সেই যে বন্ধ করেছি এখনও খুলিনি। পাগলিটা একটু খোঁজ নিয়ে দেখি, যেই ভাবা সেই কাজ। মোবাইল ওপেন করতেই মেসেজ আসা শুরু। কয়েকটা মিস কল অ্যালার্ট এর অনেকগুলো টেক্সট, সবগুলোই এসেছে নিজমের নাম্বার থেকে। মেসেজগুলো ঠিক এমন ছিল, কেমন আছেন স্যার? আমার ফোন ধরছেন না কেন? আজ পড়াতে আসেন নাই কেন? আপনার ফোন বন্ধ কেন? আপনার কোনো সমস্যা হয়েছে? ইত্যাদি ইত্যাদি। মেসেজ দেখে মনে হচ্ছে পাগলিটা আমাকে অনেক ভালোবাসে, কিন্তু এই ভালোবাসা সমাজ মেনে নেবে না। শিক্ষকতার একটা সম্মান পেশা, আর আঙ্কি আন্টেল আমাকে বিশ্বাস করে ওনার মেয়েকে পড়াতে দিয়েছিল। তাই আমি তাদের বিশ্বাস ভেঙে অন্যদের খেয়ানত করতে পারবো না। তাই আমি নিজে থেকে দূরে চলে আসলাম। নায়কের সম্পর্কিত অনেক কিছু দেখলেন, এবার জানলেন। এবার চলুন নায়িকার বাড়িতে কী হচ্ছে দেখে আসি। এদিকে নিজুম ছেলেপক্ষ দেখতে এসেছে। আজকে নিজুম আরও বেশি পাগলামি শুরু করে দিয়েছে। আমি এই বিয়ে করবো না চিৎকার করছে, কিন্তু কে শুনে কার কথা? কারো সেদিকে ভ্রুক্ষেপ নেই। আপনারা হয়তো ভাবছেন, যেখানে ছেলেপক্ষ দেখতে আসছে সেখানে বিয়ের কথা আসছে কোথা থেকে? আপনারা ঠিকই ধরছেন। আজ ছেলেপক্ষ দেখতে আসছে না, আসছে বিয়ে করতে। মেয়ে কোনো কাণ্ড করে মান সম্মান
আঘাত হারার আগে তিনি বড় মেয়ের আগে ছোট মেয়েকে বিয়ে দিতে চান। মমিন চৌধুরী পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, শেষ বয়সে এসে মেয়ের জন্য নিজের সম্মানটুকু হারাতে চান না, তাই তো হুটহাট করে এমন সিদ্ধান্ত। আর ছেলেও নিজের বন্ধু ছেলে, তাই দেখাশোনা আংটি পরানো এসব ফর্মালিটি করেনি। আর নিজম কিছুক্ষণ আগে জানতে পেরেছে আজ তার এনগেজমেন্টের বদলে বিয়ে, তাই তো এমন পাগলামো শুরু করেছে। পার্লার থেকে লোক আসছে নিজমকে সাজাতে, লাল টুকটুকে বেনারসি শাড়ির সাথে হালকা মেকআপ, ভারী কিছু গহনা দিয়ে বউ সাজিয়েছে। তার ইচ্ছে থাকা সত্ত্বেও তাকে অন্যের বউ সাজতে হয়েছে। মানুষ জীবনে একবার মন থেকে কাউকে ভালোবাসলে কাউকে না কাউকে, কিন্তু সবার ভালোবাসা পূর্ণতা পায় না। নিজমের ভাগ্যে কী আছে সেটা লেখক নিজেও জানে না। মেয়েকে সাজানো হয়েছে মমিন চৌধুরী নিজমের বাবা। জি আঙ্কেল, আর একটু পার্লারের মেয়ে, একটু তাড়াতাড়ি রেডি করো, বরপক্ষ আসলো বলে। বাহ, আমার ছোট্ট মাকে আজকে পরীর মতো লাগছে। জি আব্বু, নিজমকে আজকে অনেক সুন্দর লাগছে মিম। ঠিক আছে, তোমরা ওকে একটু তাড়াতাড়ি সাজা, আমি নিজে যাচ্ছি। ওকে আঙ্কেল। নিজম পার্লারের মেয়েরা সাজিয়ে চলে গেল। রুমে শুধু মিম আর নিজম। বোন, তোকে আজ অনেক সুন্দর লাগছে মিম। চুপ, কোনো কথা নেই। এই নিজম, মিম হাত দিয়ে ধাক্কা দেওয়ার আগে নিজম ভাবনার জগৎ থেকে হতে পারে এলো। আপু, কী ভাবছিস? কিছু না, তোকে আজকে অনেক সুন্দর লাগছে। আজকে তোকে তোর বর দেখলে একেবারে পাগল হয়ে যাবে। ধন্যবাদ যাবো। নিজে বকবক করছে, তার আগে তার ছোটো বোনের বিয়ে হচ্ছে, এ নিয়ে তার কোনো ভ্রুক্ষেপ নেই, বরং সে আরও খুশি। নিজমের এখন তার বোনের কথাগুলো একদম ভালো লাগছে না। মিন বকবক করেই যাচ্ছে। আপু, তোমার কথা বলা শেষ? কেন রে? আমাকে একটু একা থাকতে দাও, আমার ভালো লাগছে না। ঠিক আছে, তুই থাক, আমি নিচে যাচ্ছি। মিম রুম থেকে বের হতে নিজম হাঁপ ছেড়ে বাঁচল, সাথে সাথে মোবাইলটা হাতে নিয়ে আরিয়ানকে কল দিল। অন্যদিকে আরিয়ানের ফোনের রিংটোনের শব্দে ঘুম ভাঙল। ঘড়িতে তাকিয়ে দেখে রাত 9টা বাজে। ফোন হাতে নিয়ে নিজম 2বার কল দিয়েছে। ফোন ধরবো কি ধরবো না ভেবে পাচ্ছে না। না, আমাকে ফোন ধরে ওকে বলতে হবে আমি তাকে আর পড়াবো না। দেখছি আবারও কল দিয়েছে। এবার ফোনটা রিসিভ করলাম। আসসালামু আলাইকুম স্যার, আপনি ঠিক আছেন? কেমন আছেন? কি হয়েছে আপনার? একসাথে এতগুলো প্রশ্ন, কোনটা উত্তর দেবো? ওয়ালাইকুম সালাম। আর একসাথে এতগুলো প্রশ্ন করলে কোনটা রেখে কোনটার উত্তর দিব? আমি ভালো আছি, তুমি কেমন আছো? কথা নাই, ফোনের ওপাশ থেকে শুধু কান্নার আওয়াজ হচ্ছে। কী হয়েছে নিজম, তুমি কান্না করছো কেন? কী হয়েছে? ওর কান্নার শব্দ শুনে মনে হচ্ছে আমার বুকে কে যেন তীর দিয়ে গুঁতো দিচ্ছে, আর তা থেকে চিনচিন ব্যথা হচ্ছে। এটাই হয়তো ভালোবাসা। হয়তো ওর পাগলামিগুলোকে নিজের অজান্তে ভালোবেসে ফেলেছি। অবশেষে নায়কের মনেও ভালোবাসার সৃষ্টি হলো, কিন্তু এটা বুঝতে নায়কের অনেক দেরি করে ফেলেছে। নিজম কান্নার আওয়াজ আরও বৃদ্ধি পেল। বলবো তো কান্না কেন করছো কেন? না বললে ফোন রেখে দিচ্ছি। স্যার, ফোনটা কাটবেন না প্লিজ, আপনার সাথে কথা আছে, এটাই আমাদের শেষ কথা হতে পারে। এসব কি বলছো? আমারও তোমার সাথে কথা আছে, তবে তুমি আগে বলো। আজকে আমার বিয়ে? কি বলছো? নিশ্চয়ই তুমি মজা করছো। আমি তো অবাক। এটা কি শুনছি? না, আমি মজা করছি না, আমি সিরিয়াস। এটা তুমি মিথ্যে বলছো। বলো এটা মিথ্যে, তাই না? এসব নিয়ে মজা করো না। না, আমি সত্যি বলছি, আজকে আমার বিয়ে। আপনি আমাকে এখান থেকে নিয়ে যান। আমি যদি বিয়ে করি তাহলে আপনাকে করব। আমাকে এখান থেকে নিয়ে যান, নইলে আমি আত্মহত্যা করব। আমি এই বিয়ে করব না। এইবার বুকের ব্যথা আরও বেড়ে গেল। তবুও নিজেকে সামলে নিও। নিজম, পাগলামি করো না। তোমার বাবা মা সবসময় চাইবে যে মেয়েকে বড় ঘরে বিয়ে দিতে। বাবা মা কখনোই মেয়ের খারাপ চাইবে না, তারা সবসময় চাইবে তাদের মেয়ে সুখে থাক। আমি তো তখনই সুখী হব যখন আপনাকে পাবো। কেউ বুঝতেছে না আমার কষ্টটা। আমি পালাতে রাজি, আপনি আমাকে এখান থেকে নিয়ে যান প্লিজ। এটা হয় না নিজম, আমি তোমাকে নিয়ে পালাতে পারবো না। মনে হয় আমরা দুজনে পরিস্থিতির শিকার, এটা আমাদের মানতেই হবে। তুমি তাকেই বিয়ে করো যাকে তোমার বাবা মা পছন্দ করছে। আমি এই বিয়ে করব না। ওকে বাই, ভালো থাকবেন, এটাই আমাদের শেষ কথা। এই নিজম, পাগলামি করো না। কথা শেষ না হতে ফোন কেটে দিয়েছে। এবার আমি ফোন দিলাম কিন্তু বন্ধ। তো মমিন তার মেয়েকে নিয়ে আয়। কতক্ষণ বসিয়ে রাখবে ছেলের বাবা? কতক্ষণ বসিয়ে রাখবেন ভাইজান ছেলের মা? আর একটু, মিমের মা নিজমকে নিয়ে এসো। তোমরা বসো, একটু গল্প করে আসি, আমি নিয়ে আসছি। রহিমা বেগম মেয়েকে আনতে গিয়ে দরজার সামনে রক্ত দেখতে পেল। রহিমা বেগম দরজা খুলে দেখে নিজম ফ্লোরে পড়ে আছে, আর পুরো রুম রক্তে লাল হয়েছে। মিমের বাবা, নিজম কী করছে দেখে যাও, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স দেখো। নিজম, এটা তুই কী করছিস? তুই আমাদের এভাবে ছেড়ে যেতে পারিস না। তুই কেন করলি? নিজম সুইসাইড করতে হাতের শিরা কেটে ফেলেছে। নিজম মায়ের ডাকাডাকি শুনে মমিন চৌধুরী সহ বাড়ি ভর্তি মেহমান উপরে চলে এসেছে। দেখে নিজম মেঝেতে শুয়ে আছে, তার পুরো রুম রক্তে লাল হয়ে গেছে, আর রহিমা বেগম মেয়ের পাশে বসে কান্না করতেছে। মেয়ের এমন অবস্থা দেখেছে মহিম চৌধুরী সাথে সাথে ওখানে পড়ে যান। ওনার খুব আদরের মেয়ের এমন অবস্থা, তার উপর বাড়ি ভর্তি মেহমান, সব মিলিয়ে তুলকালাম অবস্থা। হাসি খুশি হই হুল্লোতে মেয়েতে এই বাড়িটা হঠাৎ নিস্তব্ধ হয়ে গেছে। মেয়ের এহেন অবস্থা দেখে মমিন সাহেব যেন বোবা হয়ে গেছেন। একমাত্র মেয়ের আজ এই অবস্থা, মেয়ের এই অবস্থা। আমার মেয়ের যদি কিছু হয়ে যায় তাহলে আমি সব কিছু শেষ করে দেবো। রহিমা বেগম কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে মমিন সাহেব। মেঝেতে বসে মাথার ডান হাত ফেলে নিস্তব্ধ হয়ে মেয়ের দিকে তাকিয়ে আছে। দুই মেয়ে ওনার রাজকন্যা, কিন্তু ছোটো মেয়েকে একটু অতি আদরে বড় করেছেন। অনেকে দোতলায় নিজমের রুমে বসে বড় ও বরের পিতাসহ অনেকেই
আকস্মিকভাবে রহিমা বেগমের চিৎকার শুনে বাড়ির লোকজন ইতিমধ্যে উপরে চলেছেন, সাথে সাথে বড় বরের পিতা। তোর মেয়ের এই অবস্থা কেন? এটা কি করে হলো? নিঝুম সুইসাইড করে কেন করলো? আঙ্কেল, রাসেল। বরের নাম রাসেল। জানি না বাবা। রাসেল দ্রুত গিয়ে নিঝুমের পালস চেক করে চিৎকার করে, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে আসো, নিঝুমকে হাসপাতালে নিতে হবে, ও এখনও বেঁচে আছে। রাসেলের কথা শুনে মনে হলো মমিন সাহেবের দেহে আত্মা ফিরে এলো। এই কে আছো, গাড়ি বের করো, নিঝুমকে হাসপাতালে নিতে হবে। মেয়েকে কোলে নিয়ে দ্রুত পায়ে নিচে নামতে নামতে বলল। পিছু পিছু রহিমা বেগম আসতে থাকে, সাথে রাসেল ও মমিন চৌধুরী মেয়েকে নিয়ে গাড়িতে বসলেন। রাসেল ড্রাইভিং সিটে ড্রাইভ করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যায়। সাথে রহিমা বেগম এসেছে, কর্মরত ডাক্তাররা নিঝুমকে সাথে সাথে জরুরি বিভাগে নিয়ে যায়। মমিন চৌধুরী, রহিমা বেগম ও রাসেল বাহিরে অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণের মাঝে মিম সহ রাসেলের আব্বু আর অনেকে হাসপাতালে উপস্থিত হয়। মিম এসেই মমিন সাহেবের হাতে একটা চিঠি দেন, যেটা নিঝুমের বিছানার উপর পাওয়া যায়, যা হাতের শিরা কাটার পূর্বে নিঝুম লিখেছে, যা আমরা সহজ ভাষায় বলি সুইসাইড নোট। প্রিয় বাবা মা, আমাকে তোমরা ক্ষমা করে দিও। আজ অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়েছি। জানি আমার এই সিদ্ধান্ত তোমরা অনেক কষ্ট পাবে, কিন্তু তাছাড়া আমার আর কোনো উপায় নেই। সেদিন বাবা জীবনে প্রথম আমার গায়ে হাত তুলছে, বিশ্বাস করো এতে আমি একটুও কষ্ট পাইনি। তবে আমি ভেবেছিলাম বাবা রাগের মাথায় এমন করছে, রাগ কমলে হয়তো অমনি আমাকে বুঝবেন, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ করে দিয়ে বাবা হুট করে আমার বিয়ে ঠিক করে ফেলেন। কিন্তু আমার পক্ষে এই বিয়ে করা সম্ভব না। জীবনে তোমাদের কাছ থেকে যা চেয়েছি তাই পেয়েছি। কখনো আমার চাওয়া তোমরা অপূর্ণ রাখোনি। এই প্রথম তোমাদের কাছ থেকে কিছু চেয়েও পাইনি, সেটা আবার আমার ভালোবাসা না পাওয়ার যন্ত্রণা থেকে তীব্রতর হয়, যা জীবনে এই প্রথম উপলব্ধি করি। এমন কষ্ট নিয়ে বেঁচে থাকতে পারবো না, তাই তোমাদের ছেড়ে একেবারে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তোমাদের এই অবাধ্য মেয়েটাকে ক্ষমা করে দিও। ইতি তোমাদের অবাধ্য আদরের মেয়ে নিঝুম। চিঠি পড়ে মমিন সাহেব নিস্তব্ধ হয়ে পাশে থাকা কাঠের চেয়ারে হেলান দিয়ে বসে পড়েন। বর্তমানে মান সম্মানের চেয়ে মেয়ের জীবনের মূল্য অনেক বেশি বলে মনে করছেন মমিন চৌধুরী। তিনি নিজেই ভুলটা বুঝতে পেরেছেন, কিন্তু এই সামান্যটুকু বুঝতে অনেক দেরি হয়ে গেল। নিঝুমকে জরুরি ডাক্তার বিভাগে নেওয়ার প্রায় 1 ঘন্টা হয়ে গেল, কিন্তু ডাক্তার বের হচ্ছে না। সবাই চিন্তিত। মহিম সাহেব অনেকক্ষণ বসে থাকলে মেয়ের চিন্তায় জরুরি বিভাগের সামনে পায়চারি করছেন। জরুরি বিভাগের দরজা খোলার শব্দে সবাই উৎসুক দৃষ্টি নিয়ে তাকালেন। না, ডাক্তার বেরোনে, বেরোচ্ছে নার্স। এখানে রোগীর গার্জিয়ান কে আছে? নার্স। মমি সাহেব এগিয়ে গিয়ে, আমি রোগীর বাবা, আমার মেয়ে কেমন আছে জিজ্ঞাসা করুন। শান্ত হয়ে বসুন। রোগীর হাতের শিরা খাটার ফলে রোগীর শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে। ইমার্জেন্সি এ পজিটিভ রক্ত লাগবে। আমার এ পজিটিভ মমি সাহেব। তাহলে আসুন তাড়াতাড়ি। নার্স মমি সাহেবকে সাথে নিয়ে অন্য রুমে চলে গেলেন। মমি সাহেব শরীর থেকে এক ব্যাগ রক্ত না হলো, আপনি এখানে শুয়ে রেস্ট করুন। আমার মেয়ে বাঁচবে তো? আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি, আল্লাহর উপর ভরসা রাখুন। রক্ত নিয়ে দ্রুত পায়ে জরুরি রুমে চলে গেল। ঘড়ির কাঁটা তার নির্দিষ্ট গতিতে চলছে। ডাক্তার জরুরি বিভাগ হতে বের হওয়ার নাম নেই। চিন্তিত মুখ নিয়ে সবাই জরুরি বিভাগের সামনে অপেক্ষা করছেন। প্রায় ঘন্টা 3 পর আবার দরজা খোলার শব্দ শোনা গেল। এইবার ডাক্তার বেরিয়ে এলেন। ডাক্তার সাহেব, আমার মেয়ের কী অবস্থা? রহিমা বেগম। আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করুন, আপনার মেয়ে এখন বিপদমুক্ত। ধন্যবাদ ডাক্তার। ধন্যবাদ দিতে হবে না, এটা আমার পেশা, পাশাপাশি কর্তব্য ছিল। আমি কি আমার মেয়ের সাথে দেখা করতে পারি? এখন রোগীর সাথে দেখা করা যাবে না, রোগীকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, 2 ঘন্টা পর জ্ঞান ফিরবে। এই বলে ডাক্তার চলে গেলেন। নিঝুমকে বেরিয়ে দেওয়া হলো। সবাই বাইরে রোগীর জ্ঞান ফেরার অপেক্ষা করছেন। ঘন্টা 2 পর নিঝুমের রুম থেকে নার্স বের হয়ে ডাক দিলেন, এখানে আরিয়ান নামের কে আছে? রোগীর কাছে তাকে প্রয়োজন। রোগী এই নামটা বলেই চলছেন। ও এখানে নেই, তাকে আনার ব্যবস্থা করুন, নাহলে রোগীর কন্ডিশন আরও খারাপ হয়ে পড়বে। আন্টি, এই আরিয়ান ছেলেটাকে? রাসেল, ওর পড়ার টিচার, আমাদের বাসায় এসে নিঝুমকে টিউশন পড়াতো। এই ছেলের জন্যই কি নিঝুম আত্মহত্যা করেছিল? নিঝুম ওই ছেলেকে ভালোবাসে, তাহলে ওই ছেলের সঙ্গে নিঝুমকে বিয়ে দিচ্ছে না কেন? মধ্যবিত্ত পরিবারের ছেলে ও, তাই মেনে নিতে চায় না। শুধুমাত্র মধ্যবিত্ত বলে মানে নেই। আর এই সুইসাইড নোট, তার মানে আপনারা নিঝুমকে তার অমতে আমার সাথে বিয়ে দিতে চাইছিলেন। আপনাদের একটা ভুল সিদ্ধান্তের কারণে আজ নিঝুমকে হারাতে যাচ্ছিলেন। এসব নিয়ে পরে ভাবা যাবে, এখন চলুন নিঝুমকে দেখে আসি। প্রথমে রহিমা বেগম রুমে প্রবেশ করলো, তারপর মমিন সাহেব। নিঝুম তার বাবা মাকে দেখে অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়েছে। মা, আমাদের সাথে কথা বলবি না? মমিন চৌধুরী, চুপ। কী হলো মা, কথা বলবি না আমাদের সাথে? রহিমা বেগম, মা স্যার কোথায়? মা স্যার আসেনি। তোর স্যার এসব জানে না। কেন করলি মা এটা তুই? তোর কি একবারও আমাদের কথা মনে পড়ে না? তোমরা আমার কথা শুনছিলে যে তোমাদের কথা মনে পড়বে। আমি এই বিয়ে করব না, আর একবার জোর করলে এর চেয়ে খারাপ কিছু হবে। ঠিক আছে মা, আমরা তোকে আর জোর করব না। এবার তুই সুস্থ হ। সত্যি বাবা? মা সত্যি। নিঝুম এখন কেমন লাগছে তোমার? রাসেল, ভালো। মা উনিকে? ওকে চিনিস না? ও হচ্ছে তো রাজীব আঙ্কেলের ছেলে। রহিমা বেগমকে থামিয়ে, ও মমি সাহেব মেয়ের জন্য ফল এনেছে, নিমা ফল খা। খেতে ইচ্ছা করছে না? ইচ্ছে না করলে হবে? তোকে তাড়াতাড়ি সুস্থ হবে, দরকার নেই আমার অত তাড়াতাড়ি সুস্থ হওয়ার। তাড়াতাড়ি সুস্থ না হলে আরিয়ানের হাতে তুলে দিব কীভাবে আমার মাকে? সত্যি বলছে বাবা? হ্যাঁ একদম সত্যি। তাহলে এদিকে দাও, আমি খাচ্ছি। হাতে ফল নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে নিজমের এমন পাগলামি দেখে সবাই হাসতে শুরু করলো। কিছুটা খাওয়ার পর, বাবা আমি তো একা একা খেতে পারবো না, তোকে একেবারে সবগুলো কে খেতে বলছে? ধীরে ধীরে খাবে, তোকে তাড়াতাড়ি সুস্থ হতে। রহিমা, ঠিক বলছো তুমি, আমাদের মেয়ে তাড়াতাড়ি সুস্থ হতে হবে তো। বাবা তুমিও।
রহিমা বেগম মেয়েকে ফলমূল কেটে দিল। মা, আমি এগুলো খাবো না। রাসেল রহিমা বেগমের দিকে তাকিয়ে আছে আর মেয়েকে খাইয়ে দেওয়া দেখেছে, আর মনে মনে ভাবছে যদি আমার মা থাকতো তাহলে আমি অসুস্থ হলে আমাকে এভাবে আদর করে খাওয়াতো। রাসেলের মা নাই, রাসেল যখন খুব ছোটো তখন তার মা দুনিয়ার মায়া ত্যাগ করে পাড়াপাড়ে পাড়ি দেয়। এভাবে কি দেখো বাবা, আপনাকে দেখে মায়ের কথা খুব মনে পড়ছে, মন খারাপ করো না। আজ থেকে না হয় আমাকে মা ডাকো। ঠিক আছে আন্টি। আন্টি না মা, ওকে মা। মা বলতে গিয়ে আমার চোখের পানি ছেড়ে দিয়েছেন। কান্না করতে হবে না, আমার কাছে আসো। রাসেল রহিমা বেগমের কাছে গিয়ে বসে। রহিমা বেগম তার শাড়ি রাসেল দিয়ে রাসেলের চোখের পানি মুছে দেয়। মা, তুমি ওনাকে আদর করবে নাকি আমাকে করবে? নিজমের এমন কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। আমি তোকে আদর করব? কেউ না করলো। মমিন সাহেব, বাপ মেয়ের দরদ উতলে পড়ছে। ও কি শুধু তোমার মেয়ে? নিজম যেমন আমার মেয়ে তেমন রাসেলও আমার ছেলে। ঠিক বলছো মমিন চৌধুরী। তাহলে এখন কি দাঁড়ালো? সবশেষে আমি একটা ভাই হয়ে গেলাম। আমি ওই ছোট্ট মিষ্টি বোনটাকে পেলাম। আজ থেকে রাসেলকে বড় ভাই ডাকবি রহিমা বেগম। বাবা, একটা কথা বলে নিজে। হ্যাঁ বলো। রাগ করবে না তো? না বলো। স্যারকে একটু এখানে আসতে বলবে, খুব দেখতে ইচ্ছা করছে। এই মেয়ের লাস্ট লজ্জা সব গেছে। এখন মাঝরাতে ও আসবে, তার চেয়ে বরং কাল আসতে বলি। না, এক্ষুনি বলো। আমার কথা বলো, ঠিক ছুটে আসবে। এত ভালোবাসো আমার বোনকে? রাসেল, অনেক অনেক ভালোবাসে, কিন্তু সমস্যা একটা, নিজ থেকে কিছু বলে না। আঙ্কেল নাম্বারটা দাও তো, আমি কল দিছি। মা বানালি, বোন বানালি, আর আমাকে পর করে দিলি। আমাকে বাবা বলা যায় না? ওকে বাবা, নাম্বারটা দাও, আমি কল দিচ্ছি। বিয়ে বাড়িতে আর হাসপাতাল অনেকক্ষণ ছিল, চলুন এবার নায়কের খোঁজ নিয়ে আসি। সবাই গভীর ঘুমে মগ্ন। আরিয়ানের চোখে ঘুম নেই। নিজমের বলা শেষ কথাটা বারবার তার কানে বাজছে। এটাই আমাদের শেষ কথা। পাগলামি এখন কি করছে? সত্যি সত্যি কি পাগলাটা না? না, আর কিছু ভাবতে পারছে না। পাগলোটার মোবাইল বন্ধ। ফোন করে জিজ্ঞাসা করবে, তারও সুযোগ নেই। আঙ্কেলের নাম্বারে ফোন দেওয়ার সাহস হচ্ছে না, তাও আবার এত রাতে। কাল সকালে একটু নিজমদের বাড়ি যেতে হবে। আজ রাত যেন কাটছে না। হঠাৎ ফোন বেজে উঠলো। বুকের ভেতরটা ধুক করে উঠলো। এত রাতে আবার কে ফোন দিচ্ছে? নিজম না তো? নিজম কেন ফোন দিবে? ওর তো আজ বিয়ে। এখন হয়তো অন্য ঘরে। ও কিভাবে ফোন দিবে? মোবাইল হাতে নিয়ে দেখে অপরিচিত নাম্বার। ধরবে কি ধরবে না ভাবতে ভাবতে কেটে গেল। একই নাম্বার হতে আবারও ফোন আসলো। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম সালাম। আমাকে আপনি চিনবেন না, আপনাকে নিজম ফোন দিতে বলছে। হ্যাঁ বলুন। এত রাতে নিজম ফোন দিতে বলছে, তাও আবার একটা ছেলের মোবাইল থেকে। ওর কিছু হয়নি তো? আবার নিজম কোথায়? কালকে একটু নিজমদের বাসায় আসতে পারবেন সকাল? কিন্তু কেন, একটু বলবেন প্লিজ। তেমন কিছু না, একটু দরকার ছিল আপনাকে। ঠিক আছে। আজ তো নিজমের বিয়ে হওয়ার কথা ছিল, কাল সকালে যেতে বললো, তাও আবার একটা অপরিচিত। কোনো সমস্যা হয়নি তো? আবার ছেলেটাকে। ভাইয়া, তুমি আমার কথা বললে না কেন? তোর অসুস্থতার কথা শুনলে টেনশন করবে, এমনি মনে হয় তোর টেনশন এখনও পর্যন্ত ঘুমায়নি। কাল আসলে ধীরে সুস্থে বলবো। বাবা চলুন তাহলে আমরা বাড়িতে যাই। রাসেল, ঠিক বলছো বাবা, তোমরা চলে যাও, আমি থাকবো এখানে। আর বাসাতে তো কেউ নেই। রহিমা, ঠিক আছে আমরা চলে যাচ্ছি, তুমি থাকো। আর কাল সকালে আরিয়ানকে সাথে নিয়ে আসবো। অন্যদিকে আরিয়ানের চোখে ঘুম নেই, তার কানে শুধু নিজুমের বলা শেষ কথাটা বাজছে। আর এখন সকালে নিজুমদের বাড়ি যাওয়ার জন্য বলা ছেলেটার ঘড়ির দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে রাতটা অনেক বড় হয়ে গেছে, সময় যেন যাচ্ছেই না। আরিয়ানের একটাই চিন্তা, কখন সকাল হবে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। সকালে আম্মুর ডাকে ঘুম থেকে উঠে ঘড়িতে তাকিয়ে দেখে 8টা বেজে। ও আল্লাহ, অনেকটা দেরি হয়ে গেছে। এই ছেলেটা আমাকে সকালবেলা তাড়াতাড়ি যেতে দাও। নিজম বাড়িতেই। খুব দ্রুত ফ্রেশ হয়ে রুমে বের হয়। এই আরিয়ান, কই যাচ্ছিস? নাস্তাটা করে যা বাবা। না মা, এখন খাবো না। খেয়ে না যাবা? না খেয়ে থাকলে শরীর খারাপ হবে। সময় নেই মা। কোথায় যাচ্ছিস সেটা তো বলে যা। সেটা পরে এসে বলবো। রাস্তায় এসে রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম। রিক্সা তার আপন গতিতে চলছে, কিন্তু আমার মনে শুধু একটাই কথা পাচ্ছে, হঠাৎ আমাকে নিজুমদের বাড়িতে কেন ডাকা হচ্ছে। পৌঁছে গেলাম নিজুমদের বাড়িতে। ভাড়া মিটিয়ে দিয়ে নিজুমদের বাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ভয়ে আমার বুক ধুক ধুক শব্দ করছে। বুকে সাহস নিয়ে ভয়ে ভয়ে দরজার সামনে গিয়ে কলিং বেল চেপে একবার চাপ দিলাম, কিন্তু কেউ দরজা খুলল না। তাই আরেকবার চাপ দিতেই দরজা খুলে গেল। আরে ভাইজান, 2 দিন ধরে বাসায় আসেন না আপাকে পড়াতে? দরজা খুলছে কাজের মেয়ে নদী। নিজুম কোথায়? আগে আমি আসার সময় হলে নিজুম দরজা খুলে দেয়, তাই জিজ্ঞাসা করলে। আপামনি বাসায় নেই। কার সাথে কথা বলছিস রে নদী? আঙ্কেল, ওনার ঘর থেকে। স্যার নিজুম আপারে পড়াইতে আসছে, সেই স্যার আসছে। ওকে ভিতরে নিয়ে আয়। আঙ্কেলের কথা শুনে ভিতরে গেলাম। দেখছি আঙ্কেল সোফায় বসে চা খাচ্ছে না, খবরের কাগজ পড়ছেন। আরিয়ান বাবা এসো, এখানে বসো। জি আঙ্কেল। আঙ্কেলের পাশের সোফায় বসলাম। নদী, আরিয়ানের জন্য চা নিয়ে আয়। আনছি বড় সাহেব। নদী এসে আমাকে চা দিয়ে গেল। কি ব্যাপার, নিজুম কি বাসায় নেই? নিচে আসছে না কেন? ও তো আমি আসলে এতক্ষণ রুমে থাকে না। ও ও করতো, কাল বিয়ে হওয়ার কথা ছিল, এখন হয়তো শ্বশুরবাড়িতে। হঠাৎ মনে পড়ে গেল বিয়ের কথা। তো বাবা তুমি কেমন আছো? জি আঙ্কেল ভালো আছে। আপনি? ভালো আর কই রাখলে আঙ্কেল। আকস্মিক এমন কথার মানে বুঝলাম। কেন আঙ্কেল, কী হয়েছে? শুনলাম তুমি নাকি আমার মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়েছো। তোমার সাহস কী করে হলো? তুমি কি ভেবেছো আমার মেয়েকে বিয়ে করে আমার সব সম্পত্তির মালিক হতে চাও? আমি এটা কখনোই হতে দেবো না। আমি তোমাকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। খুব কঠিন গলায়। জেলের কথা শুনে আমার গলা শুকিয়ে যাচ্ছে, ইচ্ছে করছে এক দৌড়ে পালিয়ে যাই।
আমি তো আর কখনো নিজুমকে বলিনি তোমাকে ভালোবাসো, তাহলে সম্পত্তির কথা আসলো কোত্থেকে? নিজুমের জন্য আমার মনে ভালোবাসার সৃষ্টি হলে তাকে কখনো বলা হয়নি। বলো কত টাকা হলে তুমি আমার মেয়েকে ছেড়ে দিবে? আমি বাবা হয়ে কখনো চাইবো না আমার মেয়ে কোনো এক গরিব ঘরে বিয়ে হোক। আঙ্কেলের কথাগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে। আঙ্কেল, আপনি আমাকে হাসালেন। ভালোবাসা কখনো টাকা দিয়ে কেনা যায় না। ভালোবাসা একটা সুন্দর মন দেখে, টাকা দেখে না। আপনার মেয়েকে আমি ভালোবাসি, কিন্তু আমি তা কখনো প্রকাশ করিনি। যেখানে ভালোবাসা প্রকাশ হয় না সেখানে টাকার প্রশ্ন আসলো কোত্থেকে? এখন জ্ঞান দেওয়ার কথা অনেক শুনেছি, তোমাকে আমি জ্ঞান দিতে বলিনি। টাকা ছাড়া পৃথিবী অচল। বলো কত টাকা চাই তোমার? যত টাকা চাইবে তত দেবো, তবুও আমার মেয়ের জীবন থেকে চলে যাও। আঙ্কেল, আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি আমার ভালোবাসা কখনো নিজের সামনে প্রকাশ করিনি আর করবো না। তবে একটা কথা না বলে নয়, টাকা কখনো জীবনে প্রকৃত সুখ দিতে পারে না। আর কখনো কারো ভালোবাসা টাকা দিয়ে ক্রয় বিক্রয় করবেন না। আসি, ভালো থাকবেন। দোয়া করবেন যাতে আর কখনো এই বাড়িতে আসতে না হয়। এই বলে বসা থেকে উঠে চলে যাবো। এই, তুমি না আসলে আমার মেয়ের জামাই? কোথা থেকে আসবে শুনি? মানে বুঝলাম না আঙ্কেল। তোমাদের সম্পর্ক আমি মেনে নিয়েছি মাথা নিচু করে। কিছুক্ষণ আগে বলা কথাগুলো নিয়ে ভাবছো? ওগুলো বলে একটু বাজিয়ে দেখছিলাম তুমি সত্যি সত্যি আমার মেয়েকে ভালোবাসো কিনা। আচ্ছা চলো, অনেক বেলা হয়েছে, কি নিজুমকে দেখতে যাবো। নিজুম বাড়িতে নেই। কথাটা বলায় গলায় আটকে গেলো। তাহলে কোথায় আঙ্কেল? কোথায় বেড়াতে গেছে নাকি? তবে বেড়াতে যায়নি, হাসপাতালে গেছে। কেন? নিশ্চয় জানো গতকাল নিজুমের বিয়ে হওয়ার কথা ছিল। এই বিয়েতে নিজুম সম্পূর্ণ অবধ ছিল। তবুও আমরা জোরপূর্বক ওকে বিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু বিয়ের মুহূর্তে হাতের শিরা কেটে আত্মহত্যা করতেছিল। নিজুমের আত্মহত্যা করার শুনে বুকটা ধুক করে উঠলো। ও এখন কেমন আছে আঙ্কেল? নিজুম ঠিক আছে, ও এখন বিপদমুক্ত, তবে হাসপাতালে আছে। কোন হাসপাতালে? আর অত অস্থির হওয়ার দরকার নেই, ও এখন সুস্থ আছে। আমি যাচ্ছি হাসপাতালে, চলো আমার সাথে। ঠিক আছে চলুন আঙ্কেল। আর এদিকে হাসপাতালের দিকে ছুটে চললাম। হাসপাতালে পৌঁছে রুমে যাইনি আমি। রুমের বাইরে প্রথমে আঙ্কেল রুমে ঢুকলো। বাবা এসেছো? নিজুম: হ্যাঁ মা, কেমন লাগছে এখন তোর? ভালো। স্যার আসেনি? ও আসবে না, আমি হাসপাতালে আছি বলছে। বলেছিলাম কিন্তু আসেনি ও। মন খারাপ করলি মা? না বাবা, ঠিক আছে আমি। হয়েছে, আর মন খারাপ করতে হবে না, তোর স্যার এসেছে বাইরে। সত্যি এক্সাইটেড হ্যাঁ। তাহলে আমি দেখা করে আসি। লাফিয়ে ওঠে। আরে তোকে বাইরে যেতে হবে না। আরিয়ান বাবা ভেতরে আসো, আমাকে উদ্দেশ্য করে। কেমন আছো নিজুম? আমি ভেতরে ঢুকে। আচ্ছা তোমার কথা বলো। আমি বাইরে থেকে হেঁটে আসছি। আঙ্কেল আমাকে উদ্দেশ্য করে আমাকে আর নিজুমকে উদ্দেশ্য করে বলল। আঙ্কেল আন্টি রুম থেকে বের হলে নিজুম মুখটা ঘুরিয়ে নিল। আমি গিয়ে ওর পাশে বসলাম। পাগলি 2 দিন অনেকটা শুকিয়ে গেছে। এই যে মিস্টার, কী দেখেন এভাবে? মেয়ে মানুষ কি কখনো দেখেন নাই? না দেখিনি, তাই তোমাকে দেখছি। হয়েছে, অনেক দেখেছেন, এখন এখান থেকে যান। আপনি কে আর এখানে কেন? হ্যাঁ, আঙ্কেলকে ডাক দেওয়ার সাথে সাথে মুখটা চেপে ধরলাম। আরে বাবাকে ডাকছো কেন? ওই, কে আপনার বাবা? ইয়ে মানে তোমার বাবা। বিয়ের পর তো বাবা, তাই আগের থেকে প্র্যাকটিস করছে। কি? তাহলে এবার তোমার প্রমোশন হলো বলে? কেমন প্রমোশন? এই যে অবুঝ ছাত্রী থেকে অবুঝ বউ। আমিও মোটে অবুঝ না। অবুঝ না হলে কেউ আত্মহত্যা করতে যায়? আত্মহত্যা না করলে কি ড্যাব করে অন্যের বউ হবো? 1 মিনিট, আপনি তো আমাকে ভালোবাসেন না, তাহলে এখানে কেন? কে বলছে ভালোবাসি না? তোমাকে এতগুলো ভালোবাসি। বোঝা হয়ে গেছে আপনি আমাকে কতটুকু ভালোবাসেন। দেখি তোমার হাতটা। না, আপনাকে দেখাবো না, আপনি খুব পচা। দেখাও প্লিজ। না, দেখবো না। দেখি হাতটা। আমার হাতটা টান ধরে। কী অবস্থা করেছো হাতের? করেছি, ভালো করেছি, আরও করব। খালি খালি আমাকে রাগ দেখান। ওকে সরি, আর রাগ দেখাব না। এখন আসো একটু আদর দিই। না, আপনাকে আদর করতে হবে না। আর এই আপনি বসা থেকে উঠছেন কেন? একদম চুপ। আমি নিজুমের খুব কাছে চলে গেলাম আর ওর ঝোঁকাতে নিজুমের ঠোঁট জোড়া কাঁপাকাঁপি শুরু করলো। ঠোঁটে কাঁপাকাঁপি দেখে নিজেকে আর সামলাতে পারলাম না। ওই দিনের প্রতিশোধটা নিয়েই নিলাম। বাকিটা বললাম না, আপনারা বুঝে নিন। যেহেতু নিজুমের পরিবার থেকে মেনে নিচ্ছে, সেহেতু আর বাধা রইল না। অনেক চেষ্টা করলো নিজেকে ছাড়াতে, কিন্তু আমার সাথে পেরে উঠলো না। প্রায় 5 মিনিট পর নিজ থেকে ছেড়ে দিলাম। দুজনে প্রচুর হাঁপাচ্ছি। এটা কি ছিল নিজুম? কি থাকবে আর? সেই দিন যেটা দিয়েছিলে সেটা। ও, আপনি কি সেই দিনের প্রতিশোধ নেন? না, একদম না। আসতে পারি রাসেল? আরে ভাইয়া যে আসো, তুমি ভেতরে আসতে কি পারমিশন নিতে হবে? আমি ভাবছি এ আবার কেমন ভাইয়া, কোথা থেকে উদয় হলো? আগে কখনো নিজুমদের বাসায় দেখিনি। তবুও তোমাদের প্রাইভেসি থাকতেই পারে। মুচকি হেসে, এই রে, উনি আবার কিছু দেখে ফেলেন না তো? আমি রাসেল, নিজুমের আঙ্কেলের ছেলে। হাত বাড়িয়ে জি হ্যান্ডশেক করে। বলার প্রয়োজন নেই, আপনি আরিয়ান, এম আই রাইট? আরে কিছু কথা বলে পরিচিত হলাম। শুধু তোমরা দুজনে কথা বলবে নাকি আমার সাথে কথা বলবে? তোরা সাথে কথা নাই, তুই একাই থাক। আমি আর আরিয়ান কথা বলছি, তুই চুপ থাক। আঙ্কেল একটা রুমে আসলেন। তোদের আবার কি হয়েছে? ভাই বোনের ঝগড়া করতেছিস কেন? মা দেখো না, ওরা দুইজনে একাই কথা বলছে। আমার সাথে ওনারা একজনও কথা বলছে না। হয়েছে, আমার কাছে আম্মুর কাছে আর নালিশ করতে হবে না। আম্মু, আজ আমি যাচ্ছি, অফিসে একটু কাজ আছে, আমি চলে যাচ্ছি। এখন মন ভরে কথা বলে নিস নিজমের কানের কাছে মুখ নিয়ে। তাড়াতাড়ি যাও তো। বুঝতে পারছি আমাকে আর সহ্য হচ্ছে না। ওকে বোন, ভালো থাক, আমি গেলাম। আব্বু আমি আসছি, ঠিকভাবে যাইও।
বাবা আরিয়ান নিজুম অসুস্থ, তাই বলেছিলাম তুমি যদি একটু ওর পাশে থাকতে তাহলে ভালো হতো আঙ্কেল। ঠিক বলেছো তুমি। বাবা তুমি আরিয়ান তুমি নিজুমের পাশে থাকো, আমরা দুজন একটু বাসায় যাচ্ছি। বাসায় কত কাজ আন্টি। ঠিক আছে আন্টি, আপনারা নিশ্চিন্তে বাড়ি যেতে পারেন। আঙ্কেল আন্টি চলে গেল, শুধু নিজুম আর আমি হাসপাতালে রয়ে গেলাম। আমার এখানে আসা প্রায় দুপুর হয়ে গেল। আম্মু টেনশন করবে, তাই আম্মুকে ফোন দিলাম। হ্যাঁ বাবা, কোথায় তুই? বাবা সেই কখন বাসা থেকে বের হয়ে গেলি, দুপুরে খাবার খেতে আসবি না? না আম্মু তুমি খেয়ে নিও। কেন আসবি না, কোনো সমস্যা? না মা, তেমন কোনো জটিল সমস্যা না, আমার এক বান্ধবী অসুস্থ, তার কাছে এসেছে। ও কেমন আছে? অনেকটাই ভালো। ঠিক আছে, ভালো থাকিস আর তোর বান্ধবীর খেয়াল রাখিস। ঠিক আছে, তোমাকে বলতে হবে না, এখন রাখছি। কি বললে তুমি? আমার ভালো মাকে আমি তোমার বান্ধবী হই? কোন দিক থেকে? সরাসরি আপনি থেকে তুমিতে চলে গেছো। কখন আবার তুই বলা শুরু করে দিবে আল্লাহ জানে। আল্লাহ রক্ষা করিও। একজনের মুখে এই ভালো মা নামটা শুনেছিলাম, তাই গল্পে ব্যবহার করলাম। রাগ করো না, করো কেন? মা তোমার কথাটা জানে, আম্মুকে আগে পটাতে হবে, তারপর তোমার কথা বলবো। তাহলে চলো, এইবার তো মাফ করছি, কিন্তু খুব তাড়াতাড়ি বলবে। যাক, এইবার আপনিতে আসছে। আচ্ছা তুমি কি খেয়েছো? কখন খেলাম? সকাল থেকে তো তোমার সাথে আছি। ও এখনও কোনো খাবার নেই? ফল আছে, কেটে খান। ওকে বউ, হা হা। হাসো কেন? বউ বললে তো তাই। বউ বলছি বলেই হাসতে হবে? ঠিক আছে হাসিও, এবার হা হা করে হাসো। আপেলটা কেটে নিয়েছি, আপনি আগে খান। তুমি আগে খাও, তোমাকে তাড়াতাড়ি সুস্থ হবে যে। এবার আপনিও বলেন, আম্মু জোর করে খাওয়ায়, এখন আপনিও। এত কথা বলতে হবে না, হা করো। খেতে পারি একটা শর্তে। এখানেও শর্ত? একবার শর্ত দিয়ে আইসক্রিম আনিয়ে খাইয়েছো, আমি এখানে কোনো আইসক্রিম আনতে পারবো না, অন্য শর্ত বলো। হা হা, আইসক্রিম না, আমাকে আপনার হাতে খাইয়ে দিলেই হবে। সারাদিন শুধু দুষ্টুমি করে কাটিয়ে দিলাম। ভাই একটু সাইড দিন, রোগীকে ইঞ্জেকশন দিতে হবে। নার্স, আমি ইঞ্জেকশন দিব? আমার খুব ভয় করে। কত বড় সুই দিবেন? আমি দিব না ইঞ্জেকশন, নিয়ে যাবো। ভয় পাচ্ছ কেন? আমি তো আছি। না আমি দিব না। ভাইয়া আপনি একটু রুগীকে বুঝান, এটা দিতে হবে, নইলে হাতের ব্যথা আরও বাড়বে। নার্স, আমার হাতের ব্যথা ব্যথা লাগবে না। আমি নিজমের পাশে গিয়ে আমার হাতটা শক্ত করে ধরে চোখ বন্ধ করে দিল। নার্স ইঞ্জেকশন দিয়ে দিল। রোগী আমার বাড়ি নিয়ে যেতে পারবো? বা রোগী কতদিন হতে সুস্থ সময় লাগবে বলতে পারেন? নার্সকে উদ্দেশ্য করে। আঘাত অনেকটা গভীর, শুকাতে অনেক টাইম লাগে, তবে আপনারা চাইলে কালকে রোগীকে বাড়ি নিয়ে যেতে পারেন। ধন্যবাদ। আঙ্কেল আন্টি ওনাদের মেয়েকে আমার কাছে দিয়ে নিশ্চিন্তে মনে আছেন। কেন জানি না ওনারা রাতেও আর আসেনি। ফোন দিয়ে বলেন কী সব কাজে ব্যস্ত, আসতে পারবে না। কী আর করার, থাকতে হবে। রাত বাড়ার সাথে সাথে চিন্তা বেড়ে গেলো, ঘুমাবো কোথায়? গতকাল রাতে ভালোভাবে ঘুমানে, এদিকে আবার নিজুমের হাতের ব্যথা বেড়েছে। আপনি কোথায় থাকবেন স্যার? নিজুম, সেটা তো আমিও ভাবছি। আর শোনো, আমাকে আর স্যার করে ডাকবে না, আমি পড়ানো ছেড়ে দিয়েছি। যদি আর আমার দুইটা স্টুডেন্ট আছে যাদের এখনও একদিনও পড়ানো হয়নি, তাহলে ভালো। এবার ঘুমা। কিন্তু আমি এই চেয়ারে বসে কাটিয়ে দিতে পারবো, এক রাতের ব্যাপার তো, কোনো সমস্যা না। আমি চেয়ারে হেলান দিয়ে বসে পড়লাম। কী থেকে কী হয়ে গেল, বেডে তাকিয়ে দেখি পিচি পিচিদের মতো জড়সড়ো হয়ে ঘুমিয়েছে। ঘুমন্ত মুখটা দেখে কি মায়া মায়া লাগছে। হুমায়ুন আহমেদ স্যার ঠিকই বলেছেন, ঘুমন্ত রমণীদের মুখের দিকে তাকিয়ে পুরুষরা সেই মায়ের বাঁধনে আটকে পড়ে, যা থেকে বড় বড় মনীষীরাও বাদ পড়ে না। স্যার এর কথাটা ঘুরিয়ে বললাম। কি অদ্ভুত মায়া কাজ করে, এই অবস্থায় কেউ বলবে না এই মেয়েটা এত ফাজিল। পার্থক্য শুধু মাঝখানে ঘুম। এসব ভাবতে ভাবতে চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং, এই যে স্যার ওঠেন। মা দেখো না তো। একটু পরেই সঙ্গে সঙ্গে বুকে কিল পড়া শুরু করলো, ধরপড় করে উঠলাম। কী হলো, সকাল সকাল মারছো কেন? আমি এভাবেই ঘুম ভাঙাই। কি বলে মারবে? কি নিয়ে কথা হচ্ছে? কিছু না আব্বু, আঙ্কেল আর আন্টি দুজনে এসেছেন, এই যে তোমাদের জন্য নাস্তা নিয়ে আসলাম, নাস্তাগুলো খেয়ে নাও। আন্টি, তোমরা নাস্তা করো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসি। আঙ্কেল, কিছুক্ষণ পর আঙ্কেল আন্টি ফিরে আসলো। তোমরা তৈরি হও, আমরা কিছুক্ষণ পর বাসায় চলে যাবো। আঙ্কেল, হ্যাঁ বাবা, আমারও ভালো লাগছে না, খুব বোরিং ফিল হচ্ছে। তোমরা নাস্তা করে নিও, আমি হাসপাতালের বিলটা মিটিয়ে আসি। হাসপাতালের ফর্মালিটি পূরণ করে সোজা নিজমদের বাসায় পৌঁছলাম। বাসায় পৌঁছানোর সময় লাগেনি, কেন হাসপাতাল থেকে বেশি দূরে নেই। আঙ্কেল তাহলে আমি আসি, ভেতরে আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। জি আঙ্কেল বলুন। আগে বাসায় চলো। দুপুরে হয়ে গেলে দুপুরে খাবার খেয়ে তারপর না হয় বলি। জি। আর কথা বাড়ালাম না। দুপুরে সবাই খেতে বসছি। অবশ্য আমার সাথে নিজুম আর মিমু বসেছে। আন্টি খাবার সার্ভ করছে। আরিয়ান তোমার সামনে পরীক্ষা, তাই তো? জি আঙ্কেল। আর নিজুমের সামনে পরীক্ষা? জি। তোমরা দুজনে ভালোভাবে পরীক্ষা দাও, তারপর না হয় অন্য কিছু ভাবা যাবে। আর নিজুম এখনও প্রাপ্তবয়স্ক হয়নি, অন্যদিকে আমার বড় মেয়েও আছে। আগে মিমের বিয়ে, তারপর নিজুম। কি বলো? জি আঙ্কেল, আপনার যেটা ভালো মনে হয় সেটা করুন, আমি এখন অন্য কিছুতে জড়াতে চাই না। আঙ্কেলের কথা শুনে নিজুম অর্ধেক খাবার খেয়ে রুমে গেল। পাগলিটা মনে হয় মন খারাপ করেছে। আমি আসি আঙ্কেল, খাবার শেষ করে। ঠিক আছে যাও, তবে যাওয়ার আগে নিজমের সাথে দেখা করে যাও। আমি নিজমের রুমের দিকে এগিয়ে গেলাম। পাগলিটা মন খারাপ করে বসে আছে। কী ব্যাপার, আমার পাগলিটার কি মন খারাপ? চুপ। কী হলো, কথা বলবে না? তাহলে আমি চলে গেলাম। চলে যাওয়ার কথা শুনে পাগলিটা জড়িয়ে ধরলো। আমার একদম ভালো লাগছে না, আপনাকে ছাড়া একদম থাকতে পারবো না। যেভাবে বলছে মনে হয় আমি কোথাও চলে যাচ্ছি। আমাদের প্রতিদিন তো দেখা হবে, আর ফোনে তো কথা হবে। যখন তোমার আমাকে মনে পড়বে তখন ফোন দিবে। তাহলে আমি এখন যাচ্ছি। এমন মুখ দেখে কিভাবে যাবো? একটু হাসো। কৃত্রিম হাসি দেওয়ার চেষ্টা করলো।
দেখে শুনে যাবেন, বাসায় পৌঁছে কল দেবেন, আর কালকে খুব সকালে তাড়াতাড়ি আসবেন। মহারানী, আপনার সকল আজ্ঞা পালন করবো। মনে থাকে যেন। এইবার যান। এবার প্রাকৃতিক হাসিটা দেখতে পেলাম। নিজের বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে বাড়ির পথে রওনা দিলাম। আরিয়ান, এসেছো আম্মু? রাতে কোথায় ছিল? হাসপাতালে। কেন না? কি এমন মহাদায়িত্ব ছিল যে হাসপাতালে থাকতে হবে? জানিস আমি কত টেনশন। সরি মা, বলতে ভুলে গেছি। টেনশন করো না। আমি কি এখনো ছোটো আছি? ডাক্তার আঙ্কেল বা তোমাকে বারণ করছে টেনশন করছে? ওসব তুই বুঝবি না। ঠিক বলছো। আমি ওসব বুঝবো না, আর বুঝতেও চাই না। হয়েছে, তুই অনেক বুঝে পেকে গেছিস। মা, একটু তাড়াতাড়ি ফরমালিন নিয়ে আসো তো। ফরমালিন কেন? এই যে এত তাড়াতাড়ি পেকে গেলাম, ফরমালিন না দিলে আবার পচে যাব। তখন কিন্তু তোমাকে তো সবাই পচা ছেলের মা বলে ডাকবে। হয়েছে, আর পাকনাম করতে হবে না। গোসল করে ফ্রেশ হয়ে আমি খাবার দিচ্ছি। না মা, খাবো না, আমি খেয়ে এসেছি। ঠিক আছে, তাহলে ফ্রেশ হয়ে রেস্ট নিই। ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। উঠলাম একেবারে বিকেলে। ঘুম থেকে উঠে দেখি নিজমের নাম্বার থেকে অনেকগুলো কল আর মেসেজ। আজকে আমার খবর আছে। পাগলি মনে হয় আরও রেগে আগুন হয়েছে। দেরি না করে সাথে সাথে পড়লেন। মনে হয় আমার ফোনে অপেক্ষা ছিল, দেওয়ার সাথে সাথে রিসিভ। সরি পাগলি, ফোন দিতে ভুলে গেছিলাম। চুপ। কী হলো কলিজা, কথা বলছো না কেন? সরি বললাম তো, এবার কান্নার রস। এই পাগলি, কাঁদো কেন? আপনি আমাকে কষ্ট দেন কেন? আমার কথা চিন্তা হচ্ছিল, আমি কতগুলো ফোন দিচ্ছি। এই চিন্তায় দেখছি আমাকে শেষ করে দিবেন। এদিকে চিন্তা করে আম্মু, আর অন্যদিকে নিঝুম। সরি, আমি ঘুমিয়ে গেছিলাম, বুঝতে পারিনি। আপনি খুব পচা। আপনি খালি আমাকে কষ্ট দেন। এই দেখো, কান ধরছে, আর কখনো তোমাকে কষ্ট দেবেন। সত্যি তো? সত্যি। এখন কি করেন? শুয়ে আছি আর পাগলির সাথে কথা বলছি। তুমি কি করো? আমিও শুয়ে আছি। কিছুক্ষণ কথা বলার পর কেটে দিলাম। প্রায় সন্ধ্যা হয়ে গেছে। পড়টা শেষ করে খাবার খেয়ে আবার নিজুমের সাথে কথা চলছে। এভাবে চলছিল আমাদের জীবন। আম্মু, আঙ্কেল, আন্টি আর নিজুমের ভালোবাসা দিয়ে দিন চলছিল। এদিকে নিজুমের পরীক্ষা শুরু, অন্যদিকে মিমাপুরে বিয়ে হয়ে গেছে। নিজুমের পাগলামি দেখে একটু তাড়াতাড়ি বিয়ে দিতে হলো। অবশ্যই এতে কোনো সমস্যা হয়নি, কেননা মিমাপুর কোনো পছন্দ করা ছেলেই ছিল না। নিজেমের পরীক্ষার করা হওয়ার পর নিজেমকে কড়া শাসন করে পড়িয়েছি। তো তাকে তো আমি সবসময় বই ধরে বসিয়ে রেখেছিলাম। মাঝে মাঝে নিজেম বলতো, আপনি আমাকে আগের মতো ভালোবাসেন, আপনি খালি বই পড়তে বলেন, আপনি খুব পচা। আমি এসব শুনে হাসতাম। প্রতিদিন পড়াশোনা আর দুষ্টুমিতা আছে। নিজেমের পরীক্ষা ভালোভাবে সে যায়। নিজেমের পরীক্ষা শেষ হওয়ার পরপর আমার পরীক্ষা হলো। পরীক্ষা চাপে নিজেমকে ঠিক মতো সময় দিতে পারতাম না বলে পাগলিটা অভিমান করেছে। আর শেষ পরীক্ষা দিয়ে এসে পাগলিটা ফোন দিলাম। হ্যালো কলিজা। আমি আরও কলিজা না বলে যে আপনার সাথে এতদিন ঠিকভাবে কথা বলেনি, আমি আর কলিজা হতে পারি না। আমার পরীক্ষা চলছিল পাগলি। পরীক্ষার সময় তোমাকে সময় দিব নাকি পড়ায় মন দেবো? তোমাকে আর সময় দিতে হবে না, পড়ো। পরীক্ষা শেষ, এখন সম্পূর্ণ মন তোমাকে দিয়ে বসে থাকবো। এবার খুশিতে? কোথায় আছো? বাসায়? না, এমনি। তুমি থাকো, আমি আসছি। সত্যি? ওকে, ফোন রাখলাম, বাই, আমি আসছি। ও আসেন। আমি রিক্সা চড়ে নিজমদের বাড়িতে এলাম। রিক্সা ভাড়া মিটিয়ে দিয়ে খুশি মনে কলিং বেল বাজিয়ে দিলাম। সাথে সাথে দরজা খুলে মনে করছিলাম নিজম দরজা, কিন্তু না, দরজা খুলছে কাজে বসে নদী আঙ্কেল। সোফায় বসে খবরের কাগজ পড়ছে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ও আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো বাবা? জি আঙ্কেল, আমি ভালো আছি। আজ তো তোমার পরীক্ষা শেষ হয়েছে? জি আঙ্কেল। পরীক্ষা কেমন আছে? জি আঙ্কেল, অনেক ভালো হয়েছে। নিজম রুমে আছে, যাও দেখা করো। আঙ্কেলের কাছ থেকে বিদায় নিয়ে নিজমের রুমে গিয়ে বিনা টিকিট সিনেমা দেখলাম। আমারও তো বিশ্বাস হচ্ছে না। আজ নিজম শাড়ি পরেছে, হালকা লিপস্টিক, গোলাপি, নীল, সব মিলিয়ে অপরূপা। আমাকে শাড়ি পরে কেমন লাগছে নিজম? একদম ভালো লাগছে না। শাড়িটা সুন্দর না, আর মেকআপে ময়দা সুন্দরীর মতো লাগছে। একদম রাগাবেন না। রাগানোর চেষ্টা কি? আমাকে এই শাড়িতে ভালো লাগছে না, তাহলে আর শাড়ি পরবই না, এবার খুলে ফেলবো। আর শাড়ি খুলছে কেন? থাক থাক। আরে না, আমি খুলে ফেলবো। আর কি বললেন? আমি ময়দা সুন্দরী? আমি মোটেও ময়দা সুন্দরী না। আর রাগ করতেছো কেন? কেন, আমি মজা করছিলাম। চলো আমরা দুজনে মিলে ঘুরতেছি। সত্যি? লাফিয়ে ওঠে। পাগলিটা ঘোরার জন্য উঠে শুনে লাফিয়ে উঠছে। আজ প্রথম পাগলিটাকে নিয়ে ঘুরতে যাব আন্টি আঙ্কেল বলে দুজনে মিলে রিক্সায় ঘুরতে বেরোলাম। একটা রিক্সা নিয়ে দুজনে মিলে অনেক নিজম আইসক্রিম পছন্দ করে, তাই ওকে আইসক্রিম খাওয়ালাম। কিন্তু আইসক্রিমের পাশাপাশি পাগলি মেয়ে ফুচকা পছন্দ করে জানতাম না, তবে আজ জানলাম। দুজনে মিলে ফুচকা খেলাম। অনেক সময় ঘোরাঘুরি করে বাসায় নামিয়ে দিয়ে আমি বাসায় চলে এসলাম। এভাবে চলছিল আমাদের খুনসুটির ভালোবাসা। নিজমের রেজাল্ট দিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট হয়েছে। আমি যেই কলেজে পড়তাম নিজম সেই কলেজে ভর্তি হয়। অবশ্য আমি ভর্তি হতে বলেছিলাম ওই কলেজে। এতে করে কলেজেও সময় দুজনকে দিতে পারবো। নিজম কলেজে ভর্তি হয়েছে, ক্লাস করছে নিয়মিত। রেজাল্ট দেওয়ার সময় হয়ে এসেছে, আর অন্যদিকে বেড়েছে নিজমের অবহেলা। এখন আর আগের মতো সময় দেয় না। ঘুরে যেতে বললেও নানান বাহানা। মাঝে মাঝে কথা বলে না, তবে অনেক সময় ওয়েটিং পাই। আস্তে আস্তে আমাদের মাঝে দূরত্ব বাড়ে। এমনিতে একদিন নিজমের বাসায় যায়। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? জি ভালো। তোমার বাবা মা কেমন আছে? ভালো। ওনারা ভালো আছেন? আঙ্কেল নিজম কোথায়? বাবা ও তো কলেজে। ও কোনো দরকার আছে? না আঙ্কেল। তাহলে আমি আসি। সে কি বাবা, মাত্র আসলে এখনই চলে যাব? দুপুরে খাবারটা খেয়ে যাও। না আঙ্কেল, অন্য একদিন। নিজমের সাথে কলেজে গিয়ে দেখা করব। ঠিক আছে বাবা, আমি চললাম কলেজে। নিজমকে জিজ্ঞাসা করার প্রয়োজন
কেন সে আমাকে অবহেলা করছে। না, আর জিজ্ঞাসা করতে হয়নি। কলেজ পৌঁছায় আমি আমার প্রশ্নের জবাব পেয়ে গেছি। কলেজে পৌঁছে নিজুমকে খুঁজতে লাগলাম। না, নিজুম ক্লাসে নেই। সারা কলেজ ক্যাম্পাসে খুঁজে নিজুমকে পাইনি। কোথায় গেল পাগলিটা? আঙ্কেল তো বলেছিল নিজুম কলেজে এসেছে। মন খারাপ করে ফিরে যাব, দেখতে পেলাম একজন কাপল কলেজের পুকুরের পাশে বসে আছে। কী যেন ভেবে সেদিকে গেলাম। হয়তো মনের টানে, নয়তো সত্যিটা দেখার জন্য আল্লাহ আমাকে বাধ্য করেছে। এটা আমার নিজম, তবে পাশের ছেলেটাকে চিনতে পারিনি। হবে হয়তো কোনো বড়লোক বাবার ছেলে। পোশাক আশাক আর স্টাইল দেখে বোঝা যায়। নিজম তার কাঁধে মাথা দিয়ে রেখেছে। এটা দেখার জন্য আমি কোনো রকম প্রস্তুত ছিলাম না। নিজম এখন আর আমার নেই, তাই হয়তো এত অবহেলা। গাছের আড়ালে দাঁড়িয়ে তাদের কথা শোনার চেষ্টা করলাম। রায়ান, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? নিজম, আজ হঠাৎ এমন প্রশ্ন? বলো না, কতটুকু ভালোবাসো? আমার জীবনের চেয়ে বেশি। কখনো ভুলে যাবেন না তো আমায়? কী যে বলো, তোমাকে ভোলা মানে আমার নিজেকেও ভুলে যাও। তাদের কথা শুনে মনে হলো তারা অনেক দূর এগিয়ে গেছে। আমি গাছের আড়াল থেকে বের হয়ে শুধু একটা ডাক দিয়েছিলাম, নিজম। ডাক শুনে নিজম হকচকিয়ে গেল। স্যার, আপনি এখানে? ছেলেটাকে? পাখি রায়ান। উনি আমার স্যার। আর স্যার, ও আমার প্রেমিক। আমাকে দেখিয়ে একজন সাধারণভাবেই যেভাবে বলেছিল, মনে হচ্ছে আমি শুধু ওর স্যার। স্যার, আজ হঠাৎ আপনি এখানে? না, এমনিতে। অনেকদিন কলেজে আসা হয় না, তাই আজ একটু ঘুরে আসলাম। আমি আর কিছু বলিনি, ওখান থেকে চলে আসলাম। কিছুক্ষণ পর দেখলাম ছেলেটা নিজুমকে বাইকে করে চলে গেল। এ কি আমার সেই নিজুম, যে আমাকে পাগলের মতো ভালোবাসতো, যে আমার জন্য অবহেলা সহ্য করতে পারতো না? এ কি সেই নিজুম যে আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে বলে আত্মহত্যা করতে গেছিল? এসব ভাবে চোখ থেকে দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। শুনেছি ছেলেদের কাঁদতে নেই, তাই কান্না পেলেও কাঁদতে পারিনি। বুকের ভেতরটা ভেঙে গেল, কান্না আটকায় রাখলাম। কালো আকাশ ছড়িয়ে গেছে এদিকে। মেঘ করে একটু পরে বৃষ্টি নামলো। এবার কাঁদতে কোনো মানা নেই। বৃষ্টিতে ভিজে ইচ্ছে মতো কাঁদলাম। যা কেউ দেখতে পায়নি। বৃষ্টির জলের সাথে চোখের জল মিশে গেল। যা কেউ দেখতে পায়নি, তবু ভেবে নিজেকে সান্ত্বনা দিলাম। পাগলিটে পেয়েছে। আমার কাছে কিছু ভাঙা স্বপ্ন দেখার ছাড়া কিছুই দিতে পারিনি তাকে। কি আছে আমার? আমার মতো গরিব ছেলেকে বিয়ে করলে কী পেত? যা হয়েছে ভালোই হয়েছে। আর হয়তো আমাকে ভালোবাসা তার আবেগ ছিল। এখন সময় যে আমাকে ভালোবেসেছে, যে সময় বিবেকের চেয়ে আবেগটাই কাজ করেছে। তবে আমাকে সে শক্ত হতে হবে, আর ভেঙে পড়লে চলবে না। কঠিন হৃদয়ের মানুষ হতে হবে, হৃদয় করতে হবে পাথরের মতো, না হলে এই সব কষ্ট কাটিয়ে উঠতে পারবো না। আমার লক্ষ্যে না পৌঁছাতে পারবো না। অবশেষে বৃষ্টিতে ভিজে ভিজে হেঁটে বাড়ি পৌঁছলাম। আম্মু জিজ্ঞাসা করলো কেন ভিজেছে, কোনো উত্তর দিতে পারিনি। শুধু বলেছিলাম বৃষ্টিতে ভেজা, অতিরিক্ত হাঁটার কারণে রাতে কাঁপুনি দিয়ে জ্বর আসে। আম্মুর সেবা যত্নে সুস্থ হতে বেশি দিন লাগে না। অবশেষে আসল অপেক্ষা। আমার রেজাল্ট দিয়েছে। আমি অনেক ভালো রেজাল্ট করি। সেদিন আমার অনেক খুশি লেগেছিল, কিন্তু বুকের মাঝখানে একটা শূন্যতা আমায় কুড়ি খাচ্ছিল। এতদিন নিজমকে মিস করিনি তা নয়, প্রচুর মিস করছি, প্রতি মুহূর্তে মিস করছি। এভাবে চলতে পারে না। প্রতিটা মুহূর্তে নিজমের স্মৃতি আমাকে কষ্ট দেয়। তাই সিদ্ধান্ত নিলাম এই শহর ছেড়ে দূরে কোথাও চলে যাবো। পরে পড়ালেখার উদ্দেশ্য নেই, নিজেকে প্রতিষ্ঠিত করে তোলা। এই শহরে থাকলে কিছুই করতে পারবো না। নিজমের স্মৃতিগুলো আমায় তিলে তিলে কষ্ট দেবে, আর নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করবে। যদি ইচ্ছে ছিল আরও পড়াশোনা করবো, কিন্তু তা আর হলো না। বর্তমান অবস্থা চিন্তা করে চাকরির সিদ্ধান্ত নেওয়া বাস্তব কিছু কথা। বর্তমান চাকরির বাজারের অবস্থা খুব খারাপ। এই বাস্তবায়নের চিত্রে চাকরি করার সিদ্ধান্ত নিয়ে মনে জেদ পুষেছে, আর সেটাই হলো। নিজম যদি এত ভালোবাসার পরে আমাকে ভুলে যেতে পারে, তাহলে আমি কেন পারবো না? আমাকে পারতে হবে। অবশেষে বুকের মধ্যে একটা শূন্যতা আর হাহাকার সৃষ্টি নিয়ে, অনেকগুলো কষ্ট নিয়ে পাড়ি জমালাম ঢাকা শহরে। অবশ্য বেশি কাঠখোরাতে হয়নি। ভালো রেজাল্ট হওয়ার কারণে, বড় ভাইয়ের কারণে একটা মাল্টিনেশনাল কোম্পানিতে কিছুটা ভালো পদে চাকরি পাই, যা শুধু গল্পেই বাস্তবে নয়। কাজ ভালো করা এবং রেকর্ড ভালো থাকার কারণে বছরের শেষে একটি ছোটোখাটো প্রমোশন পেয়েছে। চলতি বছরের মাঝামাঝি আমার সিনিয়র অফিসার মারা গেলে নতুনভাবে নিয়োগের ঝামেলা, এবং তার সহকারী হওয়ায় তাকে দ্রুত কাজে অভিযান সম্ভব নয়। পারফরমেন্স ভালো থাকে, অফিসের কর্তৃপক্ষ আমাকে মৃতপদে প্রমোশন করে দেয়। সাথে সাথে বেতনও বৃদ্ধি করে। অফিস থেকে ফেরার জন্য বাড়িতে অফিসে যাতায়াতের জন্য গাড়ি দেয়, যা মিরাক্কেলের চেয়েও কম নয়। একটা মিরাক্কেল আমার জীবনে পাল্টে দিল। 3 বছর পরে আজ আমার বাড়ি যাচ্ছি, গাড়ি আছে, মা বাবা আছে, শুধু নেই আমার কলিজা। তার শূন্যতা সবসময় অনুভব করি। এই 3 বছরে তাকে মিস করিনি তা নয়, প্রতি মুহূর্তে মিস করছি। আমি যেভাবে তাকে মিস করি, সে কি আমাকে মিস করে? হয়তো না। সে হয়তো এখন বিয়ে করে সংসার নিয়ে ব্যস্ত, অন্যের জীবন গুছিয়ে নিয়েছে। শুধুমাত্র আমার জীবনটাই অখোছল। তারপর কেন যেন মনে হয় নিজম আমার অপেক্ষাতে আছে। এই 3 বছর একবারও নিজ বাড়িতে যাইনি। বাবা মা গিয়েছিল অনেকবার, আমাকে যেতে বলেছিল, কিন্তু যাইনি। কারণ ওখানে আমার নিজমের অনেক স্মৃতি আছে, যেগুলো আমাকে প্রচুর কষ্ট দেয়। তাই ইচ্ছে করে যাইনি। আমি চাইনি তার স্মৃতিগুলো মনে থাকবে। প্রতিটি সম্পর্কে পূর্ণতা পেলে সম্পর্কগুলো
পূর্ণতা পেলে আমাদের ভালোবাসার প্রতি শ্রদ্ধা কমে যায়, কিন্তু আমরা অতীতকে যতই লুকানোর চেষ্টা করি একদিন অতীতটা ঠিকই সামনে চলেছে। আমার বেলা ঠিক তাই হয়েছে। একদিন অফিস থেকে ফিরছিলাম, হঠাৎ আঙ্কেল নিজামের বাবা দেখতে পেল। মনে প্রশ্ন জাগলো, উনি হঠাৎ এখানে? মনে হলো এদিক সেদিক তাকিয়ে কিছু একটা খুঁজছেন। গাড়ি পার্কিং করে দ্রুত পায়ে ওনার কাছে গেলাম। কেমন আছেন আঙ্কেল? কথা শুনে ফিরে তাকালাম, চেহারা বিষণ্ণতার মধ্যে হাসি ভাবটা দেখা গেল। মনে হলো অনেক কিছু দামি কিছু পেয়ে গেছেন। আঙ্কেল আমার দিকে তাকিয়ে আছেন। আবারও জিজ্ঞাসা করলাম, কেমন আছে আঙ্কেল? তা কী মনে করে ঢাকায় আঙ্কেল? শুধু কি প্রশ্ন করা যাবে নাকি বাসায় নিয়ে যাবে না? ও দুঃখিত আঙ্কেল, চলুন। আঙ্কেলের কথা লজ্জা পেলাম। আঙ্কেলকে নিয়ে গাড়ি ড্রাইভ করতে শুরু করলাম। হয়তো আঙ্কেল আমার গাড়ি দেখে কিছুটা অবাক হলেন, হয়তো ভাবছেন এত অল্প সময় কীভাবে। তা আঙ্কেল হঠাৎ শহরে কি মনে করে? এসেছি একটা কারণে। তা বাবা, বিয়ে করছো? কী যে বলেন আঙ্কেল, বিয়ে আর আমি এই জীবনে আর বিয়ে করা সম্ভব নয়। তা বাবা, হঠাৎ এই এলাকায় নিজ বাসা ছেড়ে চলে এলে যে? সে অনেক বড় কাহিনী, কোনো একদিন সময় করে বলবো। আমি সব জানি, মানে নিজুম আমাকে সব বলেছে। তাহলে হয়েই গেল। তা আঙ্কেল, নিজুম ভালো আছে তো? ভালো আর কই থাকতে দিলে কেন আঙ্কেল? যেহেতু আপনি সব জানেন, তাহলে নিশ্চয়ই এটাও জানেন যে নিজুমের ভালো থাকার জন্য আমি আমার জন্মভূমি ছেড়েছে। তুমি যা ভাবছো তার কিছুই হয়নি। তাহলে? হঠাৎ একদিন নিজুম কান্না করতে করতে বাড়ি ফিরে। কান্না করার কারণ জিজ্ঞাসা করলে আমাকে সব কিছু খুলে ও বলে যে তোমার আর নিজুমের মাঝে রায়ান কীভাবে প্রবেশ করেছে। আমার মেয়েটা তার ভুলের জন্য প্রাপ্য শাস্তি পেয়েছে। রায়ান ছেলেটা ভালো না, বড়লোক বাবার বকাটে ছেলে যে একসঙ্গে অনেকগুলো মেয়ের সাথে রিলেশন করে। আমার মেয়েটাও ধোকা খেয়েছে। সেদিন আমার মেয়েটা তার ভুল বুঝতে পেরে তারপর থেকে তোমাকে খুঁজে কিন্তু পায়নি। সর্বশেষ মেয়েটা আমার কাছে একটাই জিনিস চেয়েছিল, তার আরিয়ান স্যারকে। কিন্তু আমি আমার মেয়েটার চাওয়া পূর্ণ করতে পারিনি। হাত দিয়ে চোখের পানি মুছে আবারও বলতে শুরু করলো, অনেক খুঁজেছি তোমায় কিন্তু পাইনি। শেষে আমার মেয়েটা নিজেকে গুটিয়ে নিয়েছে, নিজেকে আবদ্ধ করেছে, অন্ধকারে বন্দি করে নিয়েছে। একমাত্র তুমি পারো আমার মেয়েকে তার স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে আমার হাত ধরে। ওভাবে বলবেন না আঙ্কেল, আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো। আঙ্কেল বোধহয় আমার কথায় সন্তুষ্ট হয়নি, আমার দিকে অন্যরকম চাহনিতে ছিল। গাড়িতে আর কথা হয়নি। বাবা, তুই এসেছিস? গাড়িতে ঢোকার সাথে হ্যাঁ মা, তোর সাথে উনিকে চট্টগ্রাম থাকাকালীন একটা ছাত্রীকে পড়াতাম ওর বাবা। বলা বাহুল্য, আমার আর নিজুমের মধ্যেকার সম্পর্কের কথা বাবা মা জানে না। আঙ্কেল, উনি আমার মা। আচ্ছা মা, তোমরা কথা বলো, আমি ফ্রেশ হচ্ছি। ঠিক আছে, যা। রুমে এসে ফ্রেশ হয়ে গেলাম, শাওয়ার ছেড়ে দিয়ে ভাবনা দেবো। তার মানে আমার ভাবনা সঠিক ছিল, নিজুম এখনও আমার অপেক্ষা করছে। ফ্রেশ হয়ে নিচে থেকে আম্মু আর আঙ্কেলের সাথে আব্বুও যোগ দিয়েছেন। আরিয়ান, এসব কি শুনছি? নিচে নামতে নামতে আম্মুর শব্দ কানে আসলো। আম্মুর কথা শুনে বোঝাই যাচ্ছে আঙ্কেল সব কিছু আম্মু আব্বুকে বলে দিয়েছে। সব কিছু শুনে তাকে তাহলে ঠিকই শুনছো। এতটা স্বার্থপর হলে কীভাবে? আমাকে একবার জানানোর প্রয়োজন করলি না? আম্মু, জানানোর প্রয়োজন হলে ঠিকই জানাতাম। আমি তো তোর বন্ধুর মতো ছিলাম, আমাকে একবার বলতে পারতি। জানিয়ে কোনো লাভ হতো না আম্মু, যা হবার হয়েছে। আমি এখন নিজুমকে আমার ঘরের ছেলের বউ হিসেবে দেখতে চাই, এবং খুব দ্রুত। তাহলে আর কি, তোমরা যা চাইছো তাই হবে। যদিও নিজুম আপন করে ভেবে নিয়েছে, তবুও মনে মনে সিদ্ধান্ত নিয়েছে নিজুমকে ছোটোখাটো একটা শাস্তি দেবো। বেইমানির কারণে ছোটোখাটো শাস্তি তার প্রাপ্য। পরের দিন অফিসে গিয়ে জরুরি প্রয়োজনে ছুটি নিয়েছে। স্যার আমার একটাই কথাই ছুটি দিয়েছে, কেননা তিনি ভালো করে জানেন গত 3 বছর বিনা প্রয়োজনে আমি একদিনও ছুটি নিইনি। অফিস থেকে বাসায় এসে সবাইকে উদ্দেশ্যে চট্টগ্রামে রওনা দিলাম। চট্টগ্রামে পৌঁছানো প্রায় রাত হয়ে গেল। শহরটা অনেক পাল্টে গেছে। মানুষ পাল্টাতে 2 দিন লাগে না। এটা পুরো 3 বছর পর দেখলাম। আঙ্কেলকে ওনার বাড়ির সামনে দিয়ে আমি বাবা মা চট্টগ্রামে বাড়িতে উঠলাম। বাড়িতে অনেক ধুলো পচে গেছে। রাতটা কোনো মতো পার করলাম। নিজুমদের বাড়িতে পথে রওনা দিলাম। আমি একা, বাবা মা পরে আসবে। আরিয়ানদের বাবা, আসো নিজুমের বাড়ি পৌঁছানো। জি আঙ্কেল। নিজুম কোথায়? নিজুম মা, দেখো কে এসেছে, তোর আরিয়ান স্যার। বাবা, তুমি কিন্তু বড্ড মিথ্যাবাদী হয়েছে। আমি দরজা খুলবো না, আর কিছু বলবো না। নিজুম, আঙ্কেল আবার কিছু বলতে যাবে। আঙ্কেলকে থামিয়ে আমিই ডাকলাম। নিজুম। প্রথমবারে দরজা না খুলে আবার ডাক দিলাম। এইবার দরজা খুলে এসে ঝাঁপিয়ে বলে, এভাবে তাকাচ্ছেন কেন? যেন বিশ্বাস হচ্ছে না। জড়িয়ে ধরে পানিতে শার্ট ভিজিয়ে দিল। আমি তাকে শাস্তি দিব ভেবেছিলাম, কিন্তু পাগলিটাকে দেখার পর সেই ইচ্ছা মাটি চাপা দিয়েছে। পাগলিটার চোখের দিকে তাকিয়ে রাগ অভিমান সব হারিয়ে গেছে। যদি কাউকে সত্যিকারে ভালোবাসে থাকেন, তাহলে তাকে কখনোই শাস্তি দিতে পারবে না, কেননা তার চোখের দিকে তাকালে প্রতিটা মনে হয় রাগ অভিমান দুঃখ থাক সব নিমেষে পানি হয়ে যাবে। বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখতে পারেন। পাগলিটা একদম শুকিয়ে গেছে, চোখের নিচে কালো দাগ পড়েছে। দেখেই বোঝা যাচ্ছে ঠিকমতো খাওয়া দাওয়া করে না। নিজুমকে ফ্রেশ হতে নিয়ে বসলাম, কিন্তু যাবে না। বোধহয় সে এখনও বিশ্বাস করতে পারছে না আমি এসেছি। একটু আড়াল হলেই বোধহয় হারিয়ে ফেলবো। সাথে সাথে ফ্রেশ করালাম। আমাকে একদম আড়াল করতে চাইছিল। অনেক কষ্ট করে খাবার টেবিলে নিতে পারিনি। অবশেষে বাধ্য হয়ে আন্টিকে বলে রুমে নিয়ে খালি নিজ হাতে খাইয়ে দিলাম। আঙ্কেল আন্টি বলে নিজুমকে ঘুরতে বেরোলাম। সারাদিন আমাকে একটু চোখের আড়াল করেনি। ঘোরাঘুরির পর সন্ধ্যায় নিজুমদের বাড়ি এলাম। আমি আর আমার বাড়ি যেতে পারিনি। আমার মনে হচ্ছে আমাকে হারিয়ে ফেলার ভয় কাজ করছে। এক পর্যায়ে বাধ্য হয়ে নিজুমদের বাড়িতে। সারা রাত পাগলিটা আমার বুকে জড়িয়ে ঘুমিয়েছে। পাগলিটা আজও দ্বিতীয়বার ঘুমন্ত অবস্থা দেখলাম। মাঝরাত পর্যন্ত ছিলাম মায়াভরা মুখটার দিকে। সকালে ঘুম থেকে জেগে মায়াভরা মুখটা দেখতে পেলাম। পাগলিটা আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে, নড়াচড়া করতেই দিচ্ছে না, আর শক্ত করে জায়গা করে নিল। একটু বেলা হতে আব্বু আম্মু আসলেন। অবশ্যই সিদ্ধান্ত হলো নিজুম আর আমাকে এক সুতে বাঁধা হবে।
অবশেষে আমি আর আমার পাগলিটিকে ফিরে পেলাম। দুই পরিবার সুখ ফিরে এলো। অবুঝ বউ, পড়তে অনেক ভুল হয়েছে, মাফ করে দিবেন। শেষ পর্ব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।